আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৭৬। কারো জোরে জোরে হাঁটার শব্দে আহিয়ান ও জোনাইরা দুজনই সিঁড়ির দিকে তাকালো। দেখল তীরা এমন শব্দ করে সিঁড়ি দিয়ে উঠছে। ওকে দেখে মনে হচ্ছে শরীরের সব রাগ জেদ একত্র করে কাউকে পা দিয়ে পিষে দিচ্ছে। আহিয়ান মনের অজান্তে জিভে কামড় দিল। এই রে, সব শেষ। পাগলি আবার খেপেছে। জুনাইরা নজর ঘুরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, কিছু বললেন ভাইয়া? আহিয়ান থতমত খেল। কই না তো। আমি আসছি, রুমে একটু কাজ আছে। কথাটা বলেই আহিয়ান হনহন করে ছুটল সিঁড়ির দিকে। জুনাইরা অবাক হয়ে সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। আহিয়ান দ্রুত পায়ে তৃতীয় তলা পর্যন্ত উঠে আসতেই ধারাম করে কিছু শব্দ পেল। তার আর বুঝতে বাকি রইল না এটা কিসের শব্দ। ছেলেটা সামনে এগিয়ে গিয়ে দেখলো যা ভেবেছে ঠিক তাই ঘটেছে। ত্রিধা রুমে ঢুকে এত জোরে দরজা বন্ধ করেছে। আহিয়ানের এবার সত্যিই অসহায় লাগছে। বারবার তার প্রেমটা শুরু হওয়ার আগে ভেঙে যাচ্ছে। বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ছেলেটা তাই ভেবেই নিয়েছে আজকে একটা হ্যাস্ত করেই ছাড়বে। আহিয়ান দরজায় একবার টোকা দিল, ত্রিধা, দরজা খোল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। সে আবারও ডাকলো, এই ত্রিধা। এবারও পাশ থেকে নীরবতা নেমে এলো। ভেতরে দাঁড়িয়ে ত্রিধা দুহাতে মুখ চেপে ধরে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন এত কষ্ট হচ্ছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। লোকটার গার্লফ্রেন্ডের নাম জানতে পেরে তার বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো আগে থেকেই জানতো আহিয়ান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। মনে মনে মানসিক প্রস্তুতিও ছিল। তাহলে নাম জেনে কি আসে যায়। নিজের মনকেই ধমক দিল সে। উনি কার সঙ্গে কথা বলবেন না বলবেন তাতে আমার কি? আমি কেন এত ভাবছি? আর ভাববো না ওই রক্তচোষা বাদরের কথা। লাইফটা আমার হেল করে দিয়েছে। সেটা আমি কখনোই হতে দেব না। সামনে আমার বিস্তর ভবিষ্যৎ পড়ে আছে। সেখানেই ফোকাস করতে হবে। কিন্তু যতই নিজেকে বোঝাতে চাইলো ততই যেন বুকের ভেতরটা ভেঙে চুরে আসছে। হঠাৎ করে নজর গেল বিছানার উপর রাখা গিফট বক্সটার উপর। এটা দেখার পর মেয়েটার রাগ যেন কয়েক গুণ বেড়েছে। সে নেবে না এই লোকের উপহার। বাহির থেকে আবারও নক করার শব্দ পেয়ে দিদা প্রচন্ড রাগে বক্সটা হাতে নিল। তারপর হালকা করে দরজা খুলে যার গিফট তাকে ছুঁড়ে দিতে চাইলো। কিন্তু আচমকা নিজের হাতে টান পড়তেই মেয়েটা হুমড়ি খেয়ে পড়ল কারো পুরুষালী বক্ষে। দিদা কিছু বুঝে উঠতে পারল না। তার আগেই আহিয়ান ওর হাত টেনে নিয়ে ঢুকলো নিজের রুমে। দিদা হতবাক হয়ে তাকাতেই লক্ষ্য করলো আহিয়ান ভাই দরজার ছিটকিনি তুলেছে। এমন দৃশ্য দেখে তার মেয়েলি নরম মন ভয়ে কুঁকড়ে উঠল। সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন আনলেন? আহিয়ান পিছু ঘুরে ২ কদম এগিয়ে গেল তিধার দিকে। তুই আমার সাথে কথা বলিস না কেন? তিধার সঙ্গে সঙ্গে কোনো জবাব দিতে পারল না। তার চিবুক গিয়ে ঠেকল গলায়। কিন্তু আহিয়ানের দরজে যেন বাঁধ ভেঙে যাচ্ছে। সে কোমরে হাত দিয়ে এদিক সেদিক তাকিয়ে ঘন ঘন শ্বাস নিল। অতঃপর মনে মনে আওড়ালো, এই মেয়ে আমায় এত কেন পোড়ায়? ইচ্ছে তো করছে এখনই এই মুহূর্তে এটাকে মেরে দেই। থিদা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। ওর কাছ থেকে এবারও কোনো জবাব না পেয়ে আহিয়ানের মেজাজ সপ্তম আসমান ছুঁল। অ্যান্সার মি ড্যামেট। আহিয়ানের ধমকে থিদার সারা শরীর কেঁপে উঠল। তবুও সে মাথা তুলল না। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর কয়েক মুহূর্তের জন্য নেমে এলো অদ্ভুত নীরবতা। শুধু দুজনে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আহিয়ান নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে এবার অনেকটা নিচু কিন্তু কঠিন গলায় বলল, 10 দিন। থিতার চোখের পাতা কেঁপে উঠল। পুরো 10 দিন ধরে আমার সাথে একটা কথাও বলিসনি। সেদিন আমি তোকে থাপ্পড় মেরেছি শুধু এটাই দেখলি। তোর জন্য আমার কতটা টেনশন হয়েছে সেটা একবারও কেন ভাবলি না? এই বৃষ্টির মাঝে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন কি করতি, ইডিয়েট? তাছাড়া তুই আমার সাথে রাগ কেন করলি সেদিন? তিতাই এবারও চুপ। আহিয়ানের ধৈর্য আবারও ভাঙতে শুরু করলো। আমি প্রশ্ন করেছি দ্বিধা। দ্বিধা আস্তে করে বলল,
আমার কিছু বলার নেই। নেই? আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাহলে এই ১০ দিন ধরে মুখ ফিরিয়ে থাকা, আমাকে দেখলেই চলে যাওয়া, সামনে পড়লেও অন্যদিকে তাকিয়ে থাকিস, এগুলোর মানে কি? দ্বিধা ঠোঁট কামড়ে ধরল। উত্তর দে। কিছুক্ষণ নীরব থাকার পর তিদা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু চোখে চোখ রাখল না। আপনি তো সবই জানেন। না, আমি কিছু জানি না। তুই বললে জানবো। এখন বল। কিন্তু এবারও মেয়েটা কিছুই বলল না। চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ানের কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। সেদিন বৃষ্টির মধ্যে তোকে একা সিএনজিতে চলে যেতে দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগে আমি তোকে থাপ্পড় মেরেছিলাম। তারপর তুই অসুস্থ হয়ে পড়লি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন নিজেকে দোষ দিয়েছি। কিন্তু তুই একটাবারও বললি না, কেন এমন করেছিলি? তিতার বুকটা মোচড় দিয়ে উঠল। সে আস্তে করে বলল, আমি আপনার সাথে কথা বললেই কি আর না বললেই কি? আপনার কি এতে যায় আসে? আহিয়ান ভ্রু কুঁচকালো। মানে? হৃদা এবার প্রথমবারের মতো তার দিকে তাকালো। চোখ দুটো কান্নায় টলমল করছে। সে অভিমানের সাথে ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনার কি আর আমার সাথে কথা বলার সময় আছে? আপনি গিয়ে আপনার হৃদয়েশ্বরীর সাথে কথা বলুন। আমি আমার মতো ভালো আছি। আহিয়ান চুপ করে শুনছে। তিদা তার হাতের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, আপনার দেওয়া কোনো গিফট আমার লাগবে না। আমাকে রুমে যেতে দিন। ফোন, ল্যাপটপ সহ সব গিফট ফেরত দিয়ে দেব। বাকিটুকু আর বলতে পারল না সে। চোখের পানি এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আসলে কিছু ভালোবাসা মুখে স্বীকার করা হয় না, শুধু অভিমানের ভাষায় প্রকাশ পায়। আহিয়ান কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের কপালে হাত ঠেকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। আল্লাহ, এই মেয়েকে এখন কিভাবে কি বোঝাবে সে? সামনে ওর অ্যাডমিশন টেস্ট। এখন আহিয়ান চায় দুজনের দূরত্ব থাকুক। তাই বলে এভাবে অভিযোগ করে দূরে থাকবে? এই ১০ দিনেই তো আহিয়ানের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এভাবে আরো কয়েকদিন চললে সে তো এই মেয়ের বিরহে দম আটকে মারা যাবে। পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে, সে পারছে না তার পরীকে নিজের বুকে টেনে নিতে, আবার পারছে না অভিমানীকে দূরে সরিয়ে রাখতে। আহিয়ান নিজেই নিজের উপর ভেজায় বিরক্ত। তিদা চোখ মুছতে মুছতে বলল, আমাকে যেতে দিন। আহিয়ান এবার ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে এলো। গলাটা আগের মতো রাগী নয়, বরং অদ্ভুত গম্ভীর। দেখ ত্রিধা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। তুই যা চাইছিস তা এই মুহূর্তে সম্ভব নয়। সবকিছুর একটা সঠিক সময় আছে। হৃদয় এবার বেশ চটে গেল। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি আপনার থেকে কোনো বাহানা শুনতে চাই না আহিয়ান ভাই। ত্রিধা, আপনি জানতেন না আমি আপনাকে ভালোবাসি? তারপর আমার সামনে বারবার নিজের গার্লফ্রেন্ডের কথা বলে এখন আবার জিজ্ঞেস করছেন আমি রাগ করেছি কেন? বেশ করেছি, হাজারবার রাগ করব। আপনার মন চাইলে রাগ ভাঙাতে আইসেন, আর মন না চাইলে দূরত্ব আরো বাড়িয়ে দিয়েন। আমি এমনি তো আর কাউকে ডিস্টার্ব করতে রাজি না। আহিয়ান হতবাক হয়ে গেল। সে আবার কখন নিজের গার্লফ্রেন্ডের কথা বলল? কথা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। আহিয়ান তো প্রথম ধাক্কাটা খেলো তিদার মুখ থেকে নিজের প্রতি ভালোবাসার স্বীকারোক্তি শুনে। আর দ্বিতীয় ধাক্কাটা খেলো এটা বুঝে যে এতদিন ধরে মেয়েটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণেই তার উপর অভিমান করে আছে। ছেলেটা বিরক্তিতে চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস ফেলল। এই পাগলিটা তাকে আর কত ভুল বুঝবে। এক মুহূর্তের জন্য ইচ্ছে করলো তিদাকে নিজের বুকে টেনে নিয়ে সব সত্যিটা বলে দিতে। জানিয়ে দেয় তার তথাকথিত হৃদয়েশ্বরী আর কেউ নয়, এই অভিমানী মেয়েটাই। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল আহিয়ান। এখন এসব বলে দেওয়া মানে নতুন আরেক বিপদ ডেকে আনা। সামনে দিদার মেডিকেল ভর্তি পরীক্ষা। এই সময় সম্পর্কে জড়িয়ে পড়লে মেয়েটার মনোযোগ নষ্ট হতে পারে। তাছাড়া একই বাড়িতে থেকে সম্পর্কের বিষয়টা পরিবারের কানে পৌঁছে গেলে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হবে। পরিবারের সম্মান, দ্বিধার ভবিষ্যৎ দুটোর কথাই ভাবতে হবে তাকে। তাই যতই বুকের ভেতরটা ছটফট করুক, আপাতত নিজের অনুভূতিগুলো চেপে রাখাই শ্রেয়। ওর ভাবনার মাঝেই শুনতে পেল দরজা খোলার শব্দ। সেদিকে তাকাতেই দেখল তিদা দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আহিয়ান পেছন থেকে ডাকলো, তিধা, আমার কথা শোন। কিন্তু অভিমানী মেয়েটা চুপচাপ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। আহিয়ান খাটের কোনায় জোরে এক লাথি মারল। তার এই মুহূর্তে মনে হচ্ছে দেশে ফেরাটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। না এই দেশে আসতো, না কারো মায়ায় জড়াতো।
একা একা বিদেশের মাটিতেই ভালো ছিল সে। তবুও বুকের এক কোণে অদ্ভুত এক বিশ্বাস বারবার তাকে আশ্বস্ত করছিল। আর যতই অভিমান আর ভুল বোঝাবুঝি তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াক না কেন, একদিন না একদিন সব সত্য ঠিকই প্রকাশ পাবে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ভুল বোঝাবুঝির কাছে চিরদিন হেরে যায় না। ভুল বোঝাবুঝির দেয়াল যতই উঁচু হোক, সত্যিকারের ভালোবাসা একদিন ঠিক পথ খুঁজে নেয়। অভিমান চোখে জল এনে দেয় ঠিকই, কিন্তু অপেক্ষায় প্রমাণ করে দেয় কার হৃদয়ে কে বেঁচে রয়। মেয়ের ভালো রেজাল্টের খুশিতে আসিফ স্ত্রী ও মেয়েকে নিয়ে বিকেলে বের হবে। তাই তো অফিস থেকেই কল দিয়ে বলেছে মা মেয়েকে রেডি হয়ে থাকতে। জুই সে কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত। হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠল। আব্বুর ফোন ভেবে মেয়েটা এগিয়ে গিয়ে দেখলো একটা অপরিচিত নাম্বার। তাই কল কেটে দিয়ে আবারও এসে নিজের কাজে মন দিল। তখনই ওকে বিরক্তের চরম সীমানায় পৌঁছে ফোনটা আবারও বেজে উঠল। অসময়ে এই ডিস্টার্ব জুই কিছুতেই মেনে নিতে পারল না। তাই তো ফোনটা ধরে খেকিয়ে কিছু বলতে চাইল। কিন্তু সে কিছু বলার আগেই বিপরীত পাশ থেকে ভেসে এলো পুরুষালী ভরাট গম্ভীর কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। জুই বলছেন। নিজের নাম শুনে মেয়েটা খানিকক্ষণ চুপ করে রইল। অতঃপর ধীর কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি মেহেদী চৌধুরী বলছি।